হ্যালো, আমাদের সিএনএ 35 নার্সিং অ্যাসিস্ট্যান্ট ব্যাচের 8 ব্যাচের স্টুডেন্টরা যারা ভর্তি হয়েছিলে, দুটো ক্লাস সমাপ্ত হয়েছিল। 3টে ক্লাস হওয়ার পরে আমাদের লকডাউনের কারণে আমাদের এই ক্লাসটা স্থগিত রাখতে হয়েছিল। কিন্তু এখন সমস্ত জায়গাতে, স্কুল কলেজে, বিভিন্ন জায়গাতে অনলাইনে ক্লাস শুরু হয়েছে। তো আমরাও ঠিক করেছি যে আমরাও অনলাইনে মানে এরকমভাবে ক্লাস নেওয়া শুরু করব, না হলে তোমাদের ব্যাচটা অনেক পিছিয়ে যাবে, ফলে অনেকটা সময় নষ্ট হবে। আমরা যাতে সময়টা নষ্ট না হয় তাই জন্য এরকম ভিডিও করে অথবা পরের দিকে যদি টেলিকনফারেন্সে করা যায় সেভাবে আমরা ক্লাস নিয়ে আমরা কিন্তু ক্লাসটাকে শুরু করে দিলাম। এই মে মাস থেকে আমাদের কিন্তু কোর্স আবার যথারীতি শুরু হলো। এই থিওরিগুলো কিন্তু তোমাদেরকে, তোমরা ভাবলে যে শুধু হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম, তোমরা না শুনে বসে থাকলে হবে না। এগুলো প্রত্যেককে শুনতে হবে এবং শুনে তোমরা যে শুনেছো সেটা তোমাদেরকে ফিডব্যাক ওই হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে যে হ্যাঁ আমি শুনেছি। যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নটা করতে হবে। যদি ফিডব্যাক না পাওয়া যায় কারোর থেকে যে আমি শুনেছি, তাহলে কিন্তু আমরা ধরে নেব সে ওই ক্লাসটাতে অ্যাবসেন্ট ছিল, ফলে সেটা কিন্তু অ্যাবসেন্ট হিসাবে গণ্য হবে। আমাদের সমীরবাবু কিন্তু সেটা দেখছেন, স্ট্রিক্টলি কিন্তু সেটা ফলো হবে। সুতরাং আমরা কিন্তু সকলেই চাইব তোমাদের স্বার্থের জন্যই এটা কিন্তু শুরু করা, যে তোমরা প্রতিটা ক্লাস কিন্তু শুনবে এবং শুনে সেখানে ফিডব্যাক দেবে। আমরা নার্সিংয়ের যে ইউজুয়ালি সচরাচর যেভাবে আমাদের নার্সিংয়ের ক্লাসগুলো হয়, তাতে এখন হয়তো ভাইটাল সাইন বা এই সমস্ত পেশেন্ট কীভাবে দেখা, এক্সামিনেশন, এইসব নিয়ে হয়তো আমাদের ক্লাসগুলো চলতো। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা একটু অন্য শুরু করছি। কেন শুরু করছি? কারণ সময় যেটা দরকার, জরুরি, সময় উপযোগী, সময় যেটা ডিমান্ড করবে সেইটা দিয়ে আমরা আগে শুরু করব। কারণ এখন সবাই জানে আমরা করোনা ভাইরাসের কারণে আমাদের সারা পৃথিবী, শুধু আমাদের দেশ নয়, আমাদের রাজ্য নয়, আমাদের শহর নয়, সারা পৃথিবী এফেক্ট করছে। এবং উন্নত দেশ আমেরিকা, ইউরোপিয়ান যে দেশ, তারা পর্যন্ত এর থেকে ছাড় পায়নি। ফলে এই যে মহামারী, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের যে কারণে, করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবী যে এফেক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমরা পরিস্থিতির শিকার হয়ে লকডাউন করতে আমাদের বাধ্য হয়েছে। লকডাউন কেন? লকডাউনটা হচ্ছে যে আমাদের যাতে এই যে সংক্রমণ, এই সংক্রমণের হাত থেকে নিজেদেরকে বাঁচাতে পারি, অর্থাৎ গৃহে আবদ্ধ করা। গৃহে আবদ্ধ করলে সংক্রমণের স্পর্শে আসাটা প্রতিরোধ হবে, ফলে সংক্রমণের যে ছড়ানোটা সেটা কিন্তু অনেকটা প্রতিরোধ করা যাবে। তাই কারণেই এই লকডাউন। তো করোনা ভাইরাস কি, কিসে কি হয়, এটা কীভাবে উপসর্গ, কিভাবে ছড়ায়, এগুলো নিয়ে আশা করছি তোমরা টিভিতে, রেডিওতে, বিভিন্ন জায়গায়, খবরের কাগজে, সব জায়গাতেই এটা এখন প্রতিনিয়ত চর্চা হচ্ছে। সুতরাং আমরা আশা করি আমরা সকলেই জানি, কিন্তু তাও আমরা একটু একটু করে প্রশ্ন উত্তরের আকারে, যেটা আমি কিন্তু এটা একদম WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাদের ওই নেটেই কিন্তু একটা কোয়েশ্চেন আনসারের পুরো সিরিজ রয়েছে। সেই ধরে ধরে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি, যার ফলে তোমাদের অনেক প্রশ্নের উত্তর, যেগুলো তোমরা যেহেতু নার্সিং শিখছো তাই তোমাদের জানাটা অত্যন্ত জরুরি, সেটা কিন্তু তোমরা সহজে পেয়ে যাবে। তো সময় নষ্ট না করে চলে যাই। আজকে আমাদের টপিক হচ্ছে করোনা এবং করোনার বিষয়ে আমরা কিভাবে নিজেদেরকে প্রোটেক্ট করব, করোনার কী কী উপসর্গ হয়, কীভাবে ছড়ায়, আমাদের কি করা উচিত, এই বিষয় নিয়ে আমাদের আলোচনা। তো প্রথম হচ্ছে হোয়াট ইজ করোনা ভাইরাস। করোনা ভাইরাস কি? করোনা ভাইরাস বলছে যে লার্জ ফ্যামিলি অফ ভাইরাস, একটা বড় ভাইরাস পরিবারের একটা অন্যতম অংশ, যেটা প্রাণী এবং মানুষ এই দুইয়ের মধ্যেই ইলনেস করায়। বিভ্রান্ত হয়েও না, এটা আমি করোনা ভাইরাসের কথা বলছি। ইন হিউম্যানস সেভারাল করোনা ভাইরাসেস আর নোন টু কজ রেসপিরেটরি ইনফেকশন। বহু করোনা ভাইরাস যারা শ্বাসজনিত সংক্রমণ করায়, রেঞ্জিং ফ্রম দ্য কমন কোল্ড, সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে মোর সিভিয়ার ডিজিজ, অনেক বেশি
সংক্রমণ হয়েছে এবং অনেক বেশি খারাপ রকমের রোগ করেছে। যেরকম এর আগে প্রথম এসেছিল মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম বলে, আরবিয়ান কান্ট্রিতে হয়েছিল উট থেকে, যেটা মার্স বলে পরিচিত। তারপরে আরেকটা এসছে, সেটা সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম সার্স। এই দুটো পৃথিবীতে কিন্তু আগেই এসে গেছে, একটা 2002-এ, একটা 2012-তে। তো এইটা যখন এসছিল, এইটা নিয়ে এত আলোড়িত হয়নি। কেন হয়নি? কারণ এটা একটা নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। একটা ছিল আরবিয়ান জায়গা, আর একটা ছিল চীনের জায়গাতেই হয়েছিল। তো এই যেহেতু এই দুটো একটা নির্দিষ্ট জায়গাকে সংক্রমিত করেছে, সারা পৃথিবীকে করেনি, তাই এই নিয়ে আমরা খুব একটা কিন্তু আলোচিত হয়নি, আমরা অনেকে জানিও না। কিন্তু এইটাও কিন্তু করোনা ভাইরাসই করেছিল, কিন্তু সেই ভাইরাসে এটা অন্য একটা স্ট্রেন ছিল, এইটা আরেকটা সেই। দ্য মোস্ট রিসেন্টলি ডিসকভার্ড করোনা ভাইরাস কজেস করোনা ভাইরাস ডিজিজ, যেটাকে আমরা বলছি কোভিড-19, COVID, কোভিড-19 কথাটা এসছে। এটা আমাদের 2019-এর ডিসেম্বরে প্রথম চীনের ইউহান প্রদেশে এটা প্রথম ধরা পড়েছিল বলেই এটা এই কোভিড-19। এবার হচ্ছে হোয়াট ইজ কোভিড-19? কোভিড-19 ইজ এ ইনফেকশাস ডিজিজ, একটা সংক্রমণ রোগ, বাই দ্য মোস্ট রিসেন্টলি ডিসকভার্ড করোনা ভাইরাস। করোনা ভাইরাস পৃথিবীতে অনেকদিন আগে থেকেই আছে, কিন্তু করোনা ভাইরাসের বহু রকমের প্রকৃতি আছে। তার একটা হচ্ছে এই নতুন যেটা পাওয়া গেছে সেটা কোভিড-19। এবং দ্য নিউ ভাইরাসেস অ্যান্ড ডিজিজ ওয়ার আননোন বিফোর আউটব্রেক began in Wuhan, China, December 2009, যেটা একটু আগেই বললাম। COVID-19 is now pandemic affecting many countries globally. সারা পৃথিবীতে বিভিন্ন দেশকে, কোনো মহাদেশ বাকি নেই যেটা এই করোনা ভাইরাসের আক্রান্ত থেকে বাইরে রয়েছে। তাই এটাকে আমরা বলছি মহামারী, প্যান্ডেমিক। এন্ডেমিক মানে কোনো একটা নির্দিষ্ট মহাদেশের কোনো একটা নির্দিষ্ট জায়গা, সেটা যদি হয় এন্ডেমিক। এপিডেমিক মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দেশের মধ্যে কোনো একটা অংশ, আর প্যান্ডেমিক হচ্ছে সবচেয়ে বেশি, যেখানে মহামারী। এরপরে আসছে হোয়াট আর দ্য সিমটমস অফ করোনা ভাইরাস, কী কী লক্ষণ করোনা ভাইরাসের ফলে হয়। দ্য মোস্ট কমন সিমটমস অফ কোভিড-19 আর ফিভার, জ্বর, ড্রাই কাফ মানে শুকনো কাশি, টায়ার্ডনেস, একটা কীরকম লাগবে, ভীষণভাবে ক্লান্তি লাগবে। সাম পেশেন্টস মে হ্যাভ, কিছু রোগীর এক্স অ্যান্ড পেইন, ব্যথা বেদনা, নেজাল কনজেশন, নাক আটকে যাওয়া, আমরা বলি না নাক আটকে, সাধারণ রোগীর নাক আটকে গেছে, নেজাল কনজেশন, সোর থ্রোট মানে গলায় ব্যথা, এমনকি ডায়রিয়া অর্থাৎ লুজ মোশনের মতো হতে পারে। দিস সিমটমস আর ইউজুয়ালি মাইল্ড, সাধারণত কম থাকে এবং আস্তে আস্তে করে গ্র্যাজুয়ালি আস্তে আস্তে করে এই সিমটমগুলো প্রকাশ পায়। সাম পিপল বিকাম ইনফেক্টেড বাট অনলি হ্যাভ ভেরি মাইল্ড সিমটমস, বলছে কিছু লোক আছে যারা এটাতে ইনফেকশন হয়েছে কিন্তু তাদের মধ্যে খুব কম উপসর্গ দেখা যায়, বোঝাই যায় না, যেগুলোকে আমরা এখন বিভিন্ন আলোচনায় সবাই বলছি অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার। অ্যাসিমটোমেটিক মানে হচ্ছে যাদের কোনো লক্ষণ নেই অথচ রোগটাকে বহন করছে। ফলে এগুলো আরও বেশি, সেই জন্যই আমাদের আরও আমি জানি না যে কে এটা বহন করছে। ফলে আমি হয়তো ভাবছি আপাতত সুস্থ, সেই বহন করছে এবং তার থেকে সংক্রমণ হতে পারে। ফলে সেইটা কিন্তু আরও বেশি আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। মোস্ট পিপল, অ্যাবাউট 80%, recover from the disease without needing hospital treatment. হাসপাতালের ট্রিটমেন্ট ছাড়াই এই রোগে 80% রোগী কিন্তু সুস্থ হয়ে যায়। Around 1 out of every 5 people, প্রতি 5 জনে একজন who gets COVID-19 becomes seriously ill. প্রতি 5 জনে একজন seriously ill হতে পারে and develop difficulty breathing, শ্বাসকষ্ট হতে পারে। Older people and those with underlying medical problems like high blood pressure, heart and lung problem, diabetes, cancer are at high risk of the developing serious illness. বুঝতেই পারলে, যাদের বয়স বেশি, যাদের বিভিন্ন ধরনের অন্য রোগ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার রয়েছে, যাদের হার্ট এবং লাংসের অন্যান্য সমস্যা রয়েছে, যাদের ক্যান্সার রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রোগটা সামান্যটা অসামান্য রোগ হিসাবে দেখা দিতে পারে। However, anyone can catch COVID-19.
যদিও যে কোনো বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো কারণে এই কোভিড-19 আক্রান্ত হতে পারে এবং বিকাম সিরিয়াসলি ইল, তারাও কিন্তু সিরিয়াসলি ইল হতে পারে। ইভেন পিপল উইথ ভেরি মাইল্ড সিমটমস অফ কোভিড-19 ক্যান ট্রান্সমিট দ্য ভাইরাস, যেটা একটু আগে বলছিলাম। সামান্য উপসর্গ নিয়ে রোগী হলেও, সত্যি কাছে সামান্য কিছুই না, বুঝতেই যাচ্ছে না, তারাও কিন্তু কোভিড-19 এফেক্টেড হতে পারে এবং রোগটাকে ছড়াতে পারে। People of all ages who experience fever, cough and difficulty breathing should seek medical attention. যেটা বারবার বলা হচ্ছে, যদি কারো জ্বর হয়, কারো কাফ হয় এবং বিশেষ করে কারো যদি কোনো রকম শ্বাসকষ্টজনিত কিছু হয়, তারা যেন অতি অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হন। এরপরে হচ্ছে what should I do if I have COVID-19 symptoms and when should I seek medical care? আমি কি করব যদি আমার এই ধরনের উপসর্গ দেখা দেয় এবং আমি কখন চিকিৎসকের শরণাপন্ন হব? If you have minor symptoms such as slight cough or a mild fever, there is generally no need to seek medical care. সামান্য কিছু হলে তখনই কিছু দরকার নেই। Stay at home, বাড়িতে থাকুন, যেটা এখন তো সবাইকেই থাকতে বলছে। Self isolate, আলাদা করে থাকুন। Monitor your symptom, নিজের লক্ষণগুলো দেখতে থাকুন এবং আমাদের যে বিধিনিষেধ এবং যে সতর্কতা দেওয়া আছে সেগুলোকে ফলো করুন। However, if you have in an area with malaria, dengue fever, it is important that you do not ignore symptoms of fever. যদি ম্যালেরিয়া ডেঙ্গু প্রবণ এরিয়া থাকে তাহলে কিন্তু জ্বরের এই সিমটমটাকে কিন্তু ইগনোর করা উচিত না। সিক মেডিকেল হেল্প, দরকার হলে ডাক্তারকে ডাকুন। When you attend health facility, wear a mask if possible. যখনই কেউ আসবে মাস্ক পরবেন, এখন তো সবাইকে মাস্ক পরতে বলছে, সুতরাং এটা তো লাগবেই। Keep at least 1 meter distance from the other people. অন্য যে কোনো লোকের থেকে 1 মিটার দূরত্ব বজায় রাখুন। 1 মিটার মানে 3 ফুট। Do not, এখন যদিও আর একটু বাড়িয়ে দিয়েছে, 6 ফুট করে 2 মিটার করেছে, তবে মিনিমাম 1 মিটার তো রাখতেই হবে। তারপরে হচ্ছে do not touch surface with your hand. কোনো কিছু জায়গা এগুলোকে খালি হাতে স্পর্শ করবেন না। If it is a child who seek help, the child stick to this advice. শিশুর ক্ষেত্রেও তাই। Seek immediate medical care if you have difficulty breathing, যেটা আগে বলা হয়েছিল। যদি বুকে কোনো রকমের শ্বাসকষ্ট হয়, বুকে রকমের কোনো কষ্ট হয়, ইমিডিয়েট ডাক্তারকে দেখাতে হবে এবং তাদেরকে যে প্রপার জায়গায় প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে হবে। How does COVID-19 spread? কিভাবে স্প্রেড করে? Spreads primarily from person to person through small droplets. Droplet মানে হচ্ছে জলীয় বাষ্প কণার মধ্যে ভাইরাস থাকে, বাষ্পের জলীয় কণার মাধ্যমে। হাঁচি কাশি এগুলোতে যে হয় জলীয় কণা থেকে, কোথা থেকে? আমাদের নাক থেকে হতে পারে, আমাদের মুখ থেকে হতে পারে। যখন আমরা স্নিজ করি, হাঁচি, যখন আমরা কথা বলছি, তখনই কিন্তু এগুলো ছড়াতে পারে। দ্য ড্রপলেটস আর রিলেটিভলি হেভি। এরা ড্রপলেট যেগুলো প্রথমে বেরোয় সেগুলো কিন্তু একটু হেভি হয়, মানে একটু ওজনে বেশি হয়, কিন্তু ডু নট ট্রাভেল ফার অ্যান্ড কুইকলি সিঙ্ক টু দ্য গ্রাউন্ড। খুব তাড়াতাড়ি অনেকটা দূর যেতে পারে না বা নিচে চলে যায় না। সেই জন্য যদি তুমি কাছাকাছি থাকো, তুমি ভাবলে ও এক্ষুনি দেখতেও পাচ্ছি না, কিন্তু ওর মধ্যেই চলে যাচ্ছে অন্যের শরীরে। People can catch COVID-19 if they breathe in these droplets from a person infected with the virus. সুতরাং যে ভাইরাস আক্রান্ত তার এই ড্রপলেটটা একটা সুস্থ ব্যক্তির কাছে চলে যেতে পারে। This is why it is important to stay at least 1 meter 3 feet away from the people. যা লোকের থেকে 3 ফিট দূরত্বে এই জন্যই থাকতে বলছে। These droplets can land on objects. এই ড্রপলেটগুলো কোনো অবজেক্টের মধ্যেও পড়তে পারে। And surface around the person, যে কোনো লোক মানে সারফেসে যে কোনো তলে, যেমন কীরকম টেবিল, হ্যাঁ, ডোর নব মানে দরজার হাতল, হ্যান্ড রেলস, হ্যাঁ, বিশেষ করে যে সমস্ত রোগীদের এই রেলিং থাকে এই যে বেডে সেখানে। সুতরাং যে কোনো সারফেসে পিপল ক্যান বিকাম ইনফেক্টেড বাই টাচিং দিস অবজেক্টস অর সারফেস। এগুলো যদি ছোঁয় এবং ছোঁয়ার পরে তারা যদি আইস, চোখ, নাক এবং মুখ, এই যে ভাইরাসটা এটা বলা হয় মিউকাস মেমব্রেন দিয়ে ঢোকে। আমাদের মিউকাস মেমব্রেন হচ্ছে নাকের মধ্যে, যেখানে এই চামড়া নেই, যে অন্য অংশটা আমাদের ঠোঁটে গলার মুখের ভিতরে এই চামড়া আছে নেই, আমাদের চোখের এই জায়গাটা সেখানে কিছু চামড়া আছে নেই, সেগুলো হচ্ছে সব মিউকাস মেমব্রেন। সেই মিউকাস মেমব্রেন দিয়ে হচ্ছে এটা এন্ট্রি পথ। তাই জন্য কখনোই যেন এগুলো কোনো কিছু ছুঁয়ে যেন
সেই জন্য চোখে মুখে হাত দিতে বারবার বারণ করছে। That is why it is important to wash your hands regularly with soap and water or clean with alcohol based hand rub. তাই জন্য এই সাবান দিয়ে ধুতে বলছে, অথবা অ্যালকোহল যুক্ত হ্যান্ড রাব দিয়ে রাব করতে বলে, হ্যান্ড রাব স্যানিটাইজার। এবারে যেটা নিয়ম, এটা পরে হয়তো আসবে, তাও যদি না বলে দিই, সাবান দিয়ে ধুলে একটা পদ্ধতি আছে, সেটা আমি একটুখানি পরে, আমাদের গরুমণি আগে করে গেছে, ও দেখিয়ে দেবে। ওই পদ্ধতিতে হ্যান্ড রাবটা, এই হাতটা ধুতে হয় মিনিমাম বলছে 40 থেকে 60 সেকেন্ড। এই পদ্ধতিটা করে হাতটা ধুতে 40 থেকে 60 সেকেন্ড। আর হ্যান্ড রাবের ক্ষেত্রে যদি অ্যালকোহল বেস করা হয় তাহলে কিন্তু বলছে 20 সেকেন্ড ধরে যেন এটা করা হয়। সুতরাং এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে ক্যান কোভিড-19 বি কট ফ্রম এ পারসন হু হ্যাজ নো সিমটম? দ্যাট আর ভেরি ইম্পর্টেন্ট। এটা কি হয় যে যারা কোনো রকম উপসর্গ নেই তার থেকেও হতে পারে? এটা আগেও বলেছি, উপসর্গবিহীন হতে পারে, তাকে আমরা বলি অ্যাসিমটোম্যাটিক ক্যারিয়ার। সিমটম মানে লক্ষণ, মানে নয়, অর্থাৎ লক্ষণ যুক্ত নয় এরকম সুস্থ আপাত লোকও এই কোভিড-19কে বহন করতে পারে। ফলে যদি মনে হয় যে সুস্থ লোক, তার থেকেও আসতে পারে। তাই জন্যই কিন্তু এই যে লকডাউন, এই যে ঘরের মধ্যে আবদ্ধ থাকা, এই যে সোশ্যাল ডিস্টেন্সিং, এই যে এত ফুট দূরে থাকে কথা, এই মানে দূরত্ব বজায় রাখা, এগুলো বলছে, এগুলো কিন্তু কোনো অন্য কোনো কারণ নেই, এগুলো সমস্ত বৈজ্ঞানিক কারণ ভিত্তিতে এটা করা হয়েছে। ফলে এগুলোকে আমাদেরকে মানতেই হবে। হাউ ক্যান উই প্রোটেক্ট আদার্স অ্যান্ড আওয়ারসেলফ ইফ উই ডোন্ট নো হু ইজ ইনফেক্টেড? অবশ্যই এটা তো আমরা এখনই জেনেছি যে আমাদের যে বিধিনিষেধগুলো করা রয়েছে, যার মধ্যে 1 মিটার বা 3 ফিট ডিস্টেন্স বিটুইন আমার সঙ্গে আরেকজনের। দিস ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ইফ ইউ আর স্ট্যান্ডিং বাই সামওয়ান হু ইজ কাফিং অ্যান্ড স্নিজিং, সেটা অবশ্যই। তাছাড়াও এমনি সুস্থ মানুষের ক্ষেত্রেও বলেছে, সিন্স সাম ইনফেক্টেড পারসন মে নট ইয়েট বি এক্সিবিটিং সিমটমস, যেহেতু দেখা যায় না, বোঝা যাচ্ছে না তাদের মধ্যে রয়েছে, তাই তাদের ক্ষেত্রে আমরা সবার ক্ষেত্রেই এই দূরত্বটা বজায় রাখবো। Why should I do if I have come in close contact with someone who has COVID-19? আচ্ছা, যদি আমার এরকম কোনো কারণে কোনো সময় হয়ে গেল যে আমি কোভিড-19 আক্রান্ত লোকের কাছে, যেমন আমরা অনেক সময় হয়তো হয়ে গেছে, আমরা কি করব? আমরা তাদেরকে দেখতে গেছি, তাহলে আমরা কি করব? তাহলে if you become ill, even with very mild symptoms, you must isolate. যদি কোনো রকম সামান্য উপসর্গ দেখা যায়, নিজেকে আলাদা করে ফেলতে হবে, আইসোলেট, ঘরের মধ্যে আলাদা করে। Even if you don't think you have been exposed to COVID-19 but develop symptoms, তুমি ভাবছো যে তুমি কোভিড-19 রোগী দেখোনি, অথচ তোমার এই ধরনের উপসর্গগুলো দেখা দিচ্ছে, তাও তোমাকে আলাদা করে ফেলতে হবে নিজেকে। You are more likely to infect others in the early stages of the disease. অর্থাৎ বলছে যে রোগের প্রথম দিকেই ছড়ানোর সম্ভাবনা বেশি, অর্থাৎ যখন খুব কম উপসর্গ তখনই রোগ ছড়ায়। ফলে ওই সময়টা আমরা নেগলেক্ট করি, ফলে ওইটা করা যাবে না, বরঞ্চ ওই সময়কেই আইসোলেট করতে হবে। ইফ ইউ ডু নট হ্যাভ সিমটমস বাট হ্যাভ বিন এক্সপোজড টু অ্যান ইনফেক্টেড পারসন, যেটা সেলফ কোয়ারেন্টাইন, যেটা আমরা শুনেছি 14 দিনের সেল কোয়ারেন্টাইন। এই 14 দিন কথাটা কেন হঠাৎ করে 10 দিন, 7 দিন, 5 দিন, 2 দিন নয়, কেন 14 দিন কেন? এর কারণ হচ্ছে একদিন থেকে রোগ, এই ভাইরাস প্রবেশের একদিন থেকে শুরু করে 14 দিন অবধি তার উন্মেষ পর্ব, অর্থাৎ সে প্রকাশিত হতে পারে, সেই উপসর্গগুলো বা সেগুলো প্রকাশিত হয়, সে বাড়ে, ভাইরাসটা ঢোকে কিছুটা, তারপরে তারা প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। এই যে উন্মেষ পর্ব, এই উন্মেষ পর্বটা ইনকিউবেশন পিরিয়ড বলে, 14 দিন অবধি হতে পারে বলেই এই 14 দিন বলা হয়েছে, এর মধ্যে অন্য কোনো কারণ নেই। স্যার বলছিলাম যে এই রোগটা নাকি হাওয়ায় ছড়াচ্ছে, এটা কি? হ্যাঁ, আসছি। হাওয়ায় ছড়াচ্ছে মানে এটা আমি বলছি। হোয়াট ডাজ ইট মিন বাই সেলফ আইসোলেট? অর্থাৎ সেলফ আইসোলেট বলতে কি বোঝায়? সেলফ আইসোলেট বলতে নিজেকে আলাদা করে রাখা, হ্যাভ এ লার্জ ওয়েল ভেন্টিলেটেড
রুম, হ্যান্ড হাইজিন, টয়লেট ফেসিলিটি, এগুলো আমাদের দেশে বাস্তব না হলেও যতটা সম্ভব যদি বেডে থাকা হয় হাসপাতালের মধ্যে প্রতিটা বেডের মধ্যে 1 মিটার দূরত্ব থাকবে, এদিকে 1 মিটার ওদিকে 1 মিটার, ঠিক আছে? Keep at least 1 meter from others, even your family members. Monitor your symptoms, প্রতিদিন দেখতে হবে তার লক্ষণগুলো, জ্বর দেখতে হবে, কোনো রকম সর্দি কাশি লাগছে কিনা, হ্যাঁ সেগুলো দেখতে হবে। তারপরে হচ্ছে আইসোলেট ফর 14 days, সুস্থ থাকলেও 14 দিন আলাদা থাকতে হবে, আইসোলেট করতে হবে। ইফ ইউ ডেভেলপ ডিফিকাল্টি ব্রিদিং, শ্বাসকষ্ট যদি হয় ইমিডিয়েট ডাক্তারকে জানাতে হবে। স্টে পজিটিভ অ্যান্ড এনার্জাইজ বাই কিপিং ইন টাচ উইথ লাভ ওয়ান বাই ফোন অ্যান্ড অনলাইন। নিজেকে আলাদা রাখতে হবে মানে একবারে সব কিছু থেকে আলাদা না, নিজেকে পজিটিভ রাখতে হবে এবং অন্যান্যদের সঙ্গে ফোনে বা টেলিফোনে এগুলোতে কথা বলতে পারো, কিন্তু সেই ফোনটা আবার অন্য ইউজ করবে না, যে নিজস্ব মোবাইল ফোন মানে নিজস্ব মোবাইল ফোন। হ্যাঁ, বা এক্সারসাইজিং, নিজের এই ব্যায়াম, হালকা ব্যায়াম এগুলো করে, খাবার সঠিক রেখে, জলের পরিমাণ সঠিক রেখে নিজেকে সুস্থ যতটা রাখা যায় সেটা বাড়িতে চেষ্টা করতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে এইটা খুব ইম্পর্টেন্ট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেলফ আইসোলেশন, সেলফ কোয়ারেন্টাইন, ডিস্টেন্সিং? তিনটে জিনিস, সেলফ আইসোলেশন, সেলফ কোয়ারেন্টাইন আর একটা হচ্ছে ডিস্টেন্সিং। এটা আমাদের অনেকের ধারণা। কোয়ারেন্টাইন বলছে কি জিনিস, কোয়ারেন্টাইন কি, আইসোলেশন? কোয়ারেন্টাইন মিনস রেস্ট্রিক্টিং অ্যাক্টিভিটিস or separating people who are not ill themselves but may have been exposed to COVID-19. কোয়ারেন্টাইন মানে হচ্ছে যারা নিজেরা আক্রান্ত এখনো তখন অবধি হয়নি, কিন্তু তারা কোনো কোভিড-19 আক্রান্তের রোগীর সাথে এক্সপোজে, সংস্পর্শে গেছে, বিলেত থেকে এসছে, বিদেশ থেকে কোভিড-19 তার সংস্পর্শে গেছে, তাকে যখন আমরা রেস্ট্রিকশন করব, আলাদা করে রাখবো তাকে, সেটাকে বলা হয় সেলফ কোয়ারেন্টাইন। The goal is to prevent spread of disease at the time when people just develop symptoms. এটা মানেটা হচ্ছে যখন যা শুরু হয়েছে সিমটমগুলো তখন তাকে আলাদা করে দিলাম। এরপর হচ্ছে আইসোলেশন। আইসোলেশন মানে কি? Isolation means separating people who are ill with symptoms of COVID-19. যারা কোভিড-19 আক্রান্ত তাদেরকে আলাদা করাটাই হচ্ছে আইসোলেশন। সেলফ কোয়ারেন্টাইন মানে যারা আক্রান্ত নয় কিন্তু আক্রান্তের সংস্পর্শে গেছে তাকে আলাদা করা, আর আইসোলেশন মানে যে আক্রান্ত হয়েছে তাকে আলাদা করা, অ্যান্ড তাকে আলাদা করার মানে হচ্ছে সে যাতে অন্যকে ছড়াতে না পারে। আর ফিজিক্যাল ডিস্টেন্সিং অর্থাৎ দূরত্ব, এটা মিনস বিং ফিজিক্যালি অ্যাপার্ট, শারীরিকভাবে দূরত্ব। হু রেকমেন্ডস কিপিং অ্যাট লিস্ট 1 মিটার 3 feet ডিস্টেন্স ফ্রম আদার্স, একজন থেকে আরেকজনের মধ্যে মিনিমাম 3 ফুট বা 1 মিটারের দূরত্ব। দিস ইজ কি রে হচ্ছে, দিস ইজ এ জেনারেল মেজার্স দ্যাট এভরিওয়ান শুড টেক ইভেন ইফ দে আর ওয়েল উইথ নো নোন এক্সপোজার। যদি কোনো রকম কোনো এক্সপোজার নাও থাকে তারা জেনারেল পাবলিক কিন্তু এটাকে কি করবে, এটাকে মেনটেন করবে। এরপরে হচ্ছে ক্যান চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট ক্যাচ কোভিড-19? শিশু এবং বয়ঃসন্ধিকালে কি কোভিড-19 হয়? হ্যাঁ হয়। দেখা গেছে শিশুদের মধ্যে আক্রান্ত হলেও তাদের উপসর্গগুলো কম দেখা যায়, তবে খুব কম শিশু যারা, এমনকি 10 মাসের নিচে শিশুও কিন্তু আক্রান্ত আমাদের দেশেই হয়েছে, আমাদের রাজ্যেই হয়েছে। সুতরাং হয়, কৈশোরের মধ্যেও হয়, সবাই আক্রান্ত হতে পারে, কিন্তু ইমিউনিটি পাওয়ার যেহেতু কম বয়সে একটু বেশির দিকে থাকে, ফলে তাদের রোগের উপসর্গগুলো দেখা দিলেও রোগটা খুব বেশি বা সিরিয়াস হয় না। যেটা 65 বছরের উপরে যারা, তাদের ক্ষেত্রে যেহেতু তাদের আরেকটা অন্যতম কারণ তাদের অনেকগুলি কোমরবিডিটিস অর্থাৎ অনেকগুলো আরও রোগ থাকে। একটা বয়স্ক মানুষের প্রেশার আছে, সুগার আছে, শ্বাসকষ্টের কি আছে, এমনি শ্বাসকষ্ট আছে, লাংসের সমস্যা আছে, সিওপিডি আছে, অনেক ধরনের আনুষঙ্গিক রোগ থাকে বলে তাদের ইমিউনিটি পাওয়ার এমনি কম, অনাক্রমণ শক্তি এমনি কম, ফলে তাদের আক্রান্তের সম্ভাবনা অনেক বেশি।
এবং আক্রান্ত হলে তাদের অনেক সিরিয়াস হয়ে যাওয়ার সম্ভাবনাটাও অনেক বেশি। আর ঠিক স্যার আছে? বাচ্চাদের? বাচ্চাদের সেটা অতটা হয় না, খুব কম বয়সী বাচ্চাদের হয়। আচ্ছা। ইউজুয়ালি বলছে 10 বছরের নিচে আর 65 বছরের ঊর্ধ্বে এদের কিন্তু বেশি সতর্কতা নিতে হবে। হুম। কিছু বলছি? না, ফোন করবো। আচ্ছা, হোয়াট ক্যান আই ডু টু প্রোটেক্ট মাইসেলফ অ্যান্ড প্রিভেন্ট দ্য স্প্রেড অফ ডিজিজ? এটা তো আগেও বলা হয়েছে। কি কি? রেগুলারলি অ্যান্ড থরোলি ক্লিন ইয়োর হ্যান্ডস with an alcohol based hand rub or wash them with soap and water. Why? Washing your hands, হাত ধুলে কি হবে? With soap and water and using alcohol based dye kills viruses that may be in your hand. হাতে যে ভাইরাসগুলো থাকবে সেগুলোকে কিল করে দেবে, মেরে ফেলবে। 2 নম্বর হচ্ছে মেনটেন at least 1 meter or 3 feet distance, যেটা আগেও বলা হয়েছে। অ্যাভয়েড গোয়িং টু ক্রাউডেড প্লেস, এখন তো ক্রাউডেড প্লেস শুধু নয়, যে কোনো জায়গাতেই এখন বাড়ির বাইরে বেরোতে বারণ করছে। অ্যাভয়েড টাচিং আই, নোজ অ্যান্ড মাউথ, যেটা আগেও বলেছি, কেননা সেগুলো দিয়ে এন্ট্রি ভাইরাস এই মাধ্যমেই শরীরে প্রবেশ করে, মুখ দিয়ে, নাক দিয়ে আর চোখ দিয়ে। মেক শিওর ইউ অ্যান্ড পিপল অ্যারাউন্ড ইউ, যে তুমি এবং তোমার চারপাশের লোকজন, তারা গুড রেসপিরেটরি হাইজিন, অর্থাৎ শ্বাসের কীভাবে হাঁচবে কাশবে সেগুলো ঠিকমতো করে পালন করছে কিনা। প্রথম হচ্ছে দিস মিনস কভারিং ইয়োর মাউথ নোজ উইথ বেন্ট এলবো আর টিস্যু। একটা বলেছিল কাফ এটিকেট, আমাদের ছোটোবেলা থেকেই আমরা কাশি হলে আমরা একটা জিনিস আছে, আমরা এইভাবে কাশতাম, এখন এটাকে বারণ করছে, হাত দিয়ে নয়, হাতে তাহলে লেগে যাচ্ছে, তাহলে হাতটা সংক্রমিত হয়ে যাচ্ছে। যদি করো তাহলে হ্যান্ডকারচিফ অর্থাৎ রুমাল দিয়ে তুমি করতে পারো, সেই রুমালটা কিন্তু ইনফেক্টেড হয়ে গেল, সেটা কিন্তু তোমাকে ধুয়ে ফেলতে হবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে যদি হঠাৎ রুমাল নেই, আমার কাছে কিছু নেই, টিস্যু পেপার নেই, তাহলে আমি কি করবো? তখন হাঁচি পেলে আমি কি করবো? হাঁচি ফেলবো না, তখন বলছে যে বেন্ডিং এলবো, এইভাবে হাসতে, এটাকে এখন নামই দেওয়া হয়েছে যে কাফ এটিকেট। হ্যাঁ, এটিকেট মানে হচ্ছে কত নিয়মাবলী, যেগুলো আমরা ভদ্রতা, এটা হচ্ছে কাফের ভদ্রতা। কাফ হলে কিরম করবে? এই, বা হাসলে এইটা দিয়ে, এটা কি এখানেও কি লাগছে? কিন্তু এটা আমরা ইউজ করি না, এটা দিয়ে কোথাও স্পর্শ হয় না, আমরা এইটা দিয়ে যেটা স্পর্শ করি এটা দিয়ে তো হয় না, সেটা ফলে সংক্রমণের সম্ভাবনাটা অনেক কমে গেল। ফলে এই কাফ এটিকেট এখন থেকে আমাদের, এই শুধু করোনা বলে নয়, করোনা পরবর্তী সব সময়ের জন্য একদম ছোটবেলা থেকে আমাদের এই অভ্যাস করাতে হবে যে কাশি হাঁচি হলে আমরা এইভাবে করব। ঠিক আছে স্যার, বলছিলাম যে 1 থেকে 10 বছরের বাচ্চার যদি সর্দি কিংবা কাশি হয়, তাকে কি সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে? সেলফ কোয়ারেন্টাইনে থাকতে হবে মানে হ্যাঁ, থাকাটা তো জরুরি, বলছি তো তাই। কিন্তু এখন একদম বাচ্চা যারা, তারা তো সেলফ কোয়ারেন্টাইন থাকবে না, তার তো মার সঙ্গে থাকতে হবে, মাকেও সতর্ক করতে হবে, মাকেও সেই নিয়মগুলো পালন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে যেটা বললাম কাফ এটিকেট। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে স্টে হোম অ্যান্ড সেলফ আইসোলেট ইভেন উইথ মাইনর সিমটম, যেটা আগেও বলা হয়েছে, কম লক্ষণ হলেও নিজেকে আলাদা করে স্টে হোম। এবং এই যে লকডাউন, এইটা লকডাউন নিয়ে অনেকের হয়তো বলছে কি হচ্ছে, প্রায় 2 মাসের মতো লকডাউন, আমরা তো আমাদের কোনো ভাবনাতেও আসেনি যে একদিন শহর বন্ধ থাকবে, দেশ বন্ধ থাকবে, এটাই ভাবনায় আসেনি, তো 2 মাসের তো কথা পরে। এবার কি হচ্ছে, এটার একটা বার্তা হচ্ছে এই সংক্রমণটা খুব তাড়াতাড়ি ছড়ায়, এবং এই সংক্রমণটা এমন একটা সংক্রমণ যাতে কি হচ্ছে যে অনেক লোক একসঙ্গে আক্রান্ত হয়ে যাবে। অনেক লোক একসঙ্গে আক্রান্ত হলে এখানে মৃত্যু কিন্তু সাংঘাতিক ব্যাপার তা নয়, এখানে বলছে যে 85%, এখানে 85% রোগী তার বাড়িতে চিকিৎসাতেই, এমনি যেরকম আমরা সাধারণ সর্দি কাশিতে যে চিকিৎসা হয় সেই চিকিৎসাতেই রোগ সেরে যায়। কিন্তু 15%, সেই 15% হসপিটালাইজেশনের দরকার হয়, তার মধ্যে 5% আইসিইউ বা ভেন্টিলেশনের দরকার হয়, এবং 3 থেকে 5% মৃত্যু হয়। এই যে 3 থেকে 5% মৃত্যু হয়, এবার এটা অনেক রোগী আছে, কিন্তু এটা কেন আমরা গুরুত্ব, কারণ এখানে ছড়ানোটা যেহেতু এত বেশি, তাই যদি অনেক বেশি রোগ আক্রান্ত হয়ে যায়,
আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা বা সারা বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা, তাতে এত রোগীকে একসাথে চিকিৎসা দেওয়ার সুযোগ নেই, বেড পাওয়া যাবে না, এখন তাই হয়েছে। ফলে কি হবে, প্রয়োজনে বিনা চিকিৎসায় রোগী মারা যাবে। কোভিড-19 জন্য নয়, কোভিড-19 যে প্রয়োজনীয় চিকিৎসাটা দরকার ছিল, যে সাপোর্টটা দেওয়ার দরকার ছিল, সেই সাপোর্টটাই দেওয়া যাবে না। ফলে বিনা চিকিৎসায় রোগ মারা যাবে। তাই জন্যই আমরা যাতে রোগীর সংখ্যা বেশি না হয়, সেই কারণেই এই লকডাউন। নাহলে আমাদের এটা কেউ এটাকে হালকাভাবে নিচ্ছেও না, নেবেও না। এবং এত বড় বড় মাথারা যারা পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে স্বাস্থ্যের ব্যাপারে, যারা পৃথিবীর বিভিন্ন লোকজন যারা এই নিয়ন্ত্রক, তারাই সিদ্ধান্তটা নিয়েছে। তারা সব বিচক্ষণ লোক, এই সারা পৃথিবী পালন করছে। এখানে কেউ সমস্ত দিক থেকে ক্ষতি হচ্ছে, তাও মানুষের জীবন আগে, জীবন বাঁচলে তবে তো সব কিছু বাঁচবে। তাই জন্য এটা কিন্তু কেউ যেন, বিশেষ করে আমরা যারা হেলথ কেয়ারে, তারা যেন এটাকে কোনোভাবে ফেলায় না নিই। এবং শুধু তাই নয়, আমাদের একটা বড় দায়িত্ব যে এটাকে মানুষকেও সচেতন করা, যারা এটাকে ঠিকভাবে সেভাবে নিচ্ছে না, চারপাশের লোকজন, তাদেরকে এটা বোঝানো যে কেন এটা প্রয়োজন। এ হচ্ছে, ইজ দেয়ার এ ভ্যাকসিন অর ড্রাগ অর ট্রিটমেন্ট ফর কোভিড-19? কোনো ভ্যাকসিন আছে? কোনো রকমের ভ্যাকসিন আছে বা কোনো রকমের চিকিৎসা আছে? না, এর কোনো ভ্যাকসিন এখনো অবধি আবিষ্কৃত হয়নি, তবে গবেষণা চলছে। কোনো রকম সুনির্দিষ্ট চিকিৎসা নেই। যে চিকিৎসাগুলো বিভিন্নভাবে দেওয়া হচ্ছে সেগুলোকে আমরা বলি ট্রায়াল, পরীক্ষা। দেখা হচ্ছে যে এটাতে হয়তো হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কারো ক্ষেত্রে হচ্ছে, আবার কারো ক্ষেত্রে হচ্ছে না। ফলে সমস্ত ট্রায়াল, সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, সুনির্দিষ্ট কোনো ভ্যাকসিন এখনও আবিষ্কৃত হয়নি। তাই জন্যই আরও বেশি আমাদেরকে সতর্ক থাকাটা জরুরি। যা কিছু চিকিৎসা সেগুলো পরীক্ষা পর্বে আছে, আর কিছু কিছু আছে সিমটমেটিক, অর্থাৎ লক্ষণের যেরকম লক্ষণ সেই হিসেবে চিকিৎসা। ফলে আমাদের এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হাউ লং ডাজ ইট টেক আফটার এক্সপোজার টু 19 টু ডেভেলপ সিমটম? বলছে যে কতদিন পরে, যেটা আগেই বলেছি, 1 থেকে 14 দিন, যে কোনো এর মধ্যেই আক্রান্ত হওয়ার 1 দিনের থেকে 14 দিন, আমি তো বুঝতে পারছি আক্রান্ত হয়েছে কি হয়নি, 14 দিনের মাথায় তো লক্ষণ প্রকাশ পেতে পারে, তাই এই 14 দিন। কিন্তু বলছে সচরাচর 5 থেকে 6 দিনের মাথায় লক্ষণ প্রকাশ পায়। আচ্ছা, হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন কোভিড-19 অ্যান্ড অ্যানিমালস? প্রাণী এবং কোভিড-19 এর মধ্যে কী সংস্পর্শ? এটা জুনোটিক ভাইরাস, এটা প্রাণীর মধ্যেই এই ভাইরাসটা ছড়ায়। কিন্তু আমাদের এখনো অবধি প্রথমে বলা হয়েছিল যে মানুষ থেকে মানুষ, যদিও ইউহানে বলা হয়েছিল এটা ব্যাট অর্থাৎ বাঁদুর থেকে এসেছিল। তারপরে আমেরিকায় আমেরিকায় একটা বাঘের ক্ষেত্রে হয়েছে, এবং আরেকটা কোন জায়গায় 2টো বিড়ালের ক্ষেত্রে দেখা গেছে। সুতরাং এইটা এক্ষুনি বলে দেওয়া সম্ভব নয় যে কার থেকে কি হচ্ছে। এইটা আমাদের জানতে হবে। এই যে ভাইরাসটা, এটা কেউ আগে জানতো না, এটা দিনে দিনে তার তথ্যগুলো প্রকাশ পাচ্ছে। ফলে আজকে যে তথ্য দিচ্ছি, এইটা আগামী 1 মাস পরে হয়তো তথ্যটা পরিবর্তন হতে পারে। বেসিক তথ্য হয়তো এক থাকবে, কিন্তু হয়তো আমি এক্ষুনি বলা হচ্ছে যে না, প্রাণীদের মধ্যে হয় না, হয়তো দেখা গেল হয়েছে, কারণ এগুলো এখনও চলছে। এটা একটা নতুন ভাইরাস। ফলে আমাদের এগুলো কোনো তথ্যই সুনির্দিষ্টভাবে এক্ষুনি বলে দেওয়া সম্ভব নয়, একেবারে 100% না। সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমাদের আর মোটামুটি ক্যান আই ক্যাচ কোভিড-19 ফ্রম মাই পেট? পেট মানে হচ্ছে গৃহপালিত, যে যেগুলো আমাদের বাড়িতে থাকে, আমরা যে পোষ্য, তার থেকে কি আমাদের কোভিড-19 হতে পারে? এখন অবধি সেভাবে নেই, কিন্তু বলছে যে several dogs and cats in contact with infected humans have tested positive for COVID-19. দেখা গেছে, এটা কিন্তু আগে দেওয়া হয়নি, দিচ্ছিল না, এখন নতুন তথ্য দিচ্ছে যে ডগস, ক্যাটস, কুকুর এবং বিড়াল, তাদের মধ্যে ইনফেক্টেড পার্সনের সংস্পর্শে আসা কুকুর বিড়ালের মধ্যে কোভিড-19 পজিটিভ দেখা গেছে। সুতরাং
আমাদের কিন্তু এইগুলো থেকে দূরে থাকতে হবে, এবং এদেরকে দূরে থাকতে মানে এদের সঙ্গে ওরমভাবে হুট করে সংস্পর্শে যাওয়াটা, এটা কিন্তু আমাদের বিরত থাকতে হবে। স্যার, আমরা শুনছিলাম যে ব্রয়লারেও না, সেটা এখন অবধি বলেনি, তথ্য নেই। বলছে যে কোনো জিনিসই এক্ষুনি না করে দেওয়া যাবে না। আচ্ছা, হাউ ডাজ দ্য ভাইরাস সার্ভাইভ অন সারফেস, এই তলগুলোতে কতক্ষণ থাকে? The most important thing to know about coronavirus on surfaces is that they can easily be cleaned with common household disinfectant. বলছি ইজিলি কিন্তু ক্লিন করে দেওয়া যায় এই যেগুলো আমাদের এখানে লেগে থাকলেও, সুতরাং ভয়ের কিছু নেই। দ্যাট উইল কিল দ্য ভাইরাস। স্টাডিজ হ্যাভ শোন দ্যাট দ্য কোভিড-19 ভাইরাস ক্যান সার্ভাইভ আপ টু 72 আওয়ার্স অন প্লাস্টিক অ্যান্ড স্টেইনলেস স্টিল। 72 ঘন্টা পর্যন্ত প্লাস্টিকে এবং স্টেইনলেস স্টিলে থাকতে পারে। লেস দেন 4 আওয়ার্স অন কপার, কপারে জাতীয় তামা। লেস দেন 24 আওয়ার্স ইন কার্ডবোর্ড, এগুলো তো কার্ডবোর্ডই তো মোটামুটি এরকম 24 ঘন্টার, মানে এগুলোতে 24 ঘন্টা। তার মানে সবচেয়ে বেশি দেখাচ্ছে স্টেইনলেস স্টিল, তাতে 72 ঘন্টা অবধি থাকতে পারে প্লাস্টিকে, এবং কপারে 4 ঘন্টার মতো। As always, clean your hands with an alcohol-based hand rub or wash them with soap and water. Avoid touching, যেটা আগে বলা হয়েছিল, your eyes, mouth and nose. How to grocery shop safely? Grocery shop, মুদির বাজার। When grocery shopping, keep at least 1 meter distance, যেটা আগে বলা হয়েছিল। Avoid touching your eyes, mouth and nose. If possible, sanitize the handles of the shopping trolleys. ট্রলিগুলো হ্যান্ডটাইজ করতে, বাস্কেটস বিফোর শপিং। ওয়ান্স হোম, যখন ফিরে এলে, ওয়াশ ইউর হ্যান্ডস থরলি। অলসো আফটার হ্যান্ডলিং দ্য স্ট্রং পারচেস, স্টোরিং ইউর পারচেস প্রোডাক্ট, সমস্ত কিছু রাখার পরে আবার হাত দিয়ে পরিষ্কার করে হ্যান্ড রাব দিয়ে, অ্যালকোহল রাব দিয়ে অথবা হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিল। দেয়ার ইজ কারেন্টলি নো কনফার্ম কেস অফ কোভিড-19 ট্রান্সমিটেড থ্রু ফুড অর ফুড প্যাকেজিং। এখনও অবধি কোনো কনফার্ম কেস আসেনি, কিন্তু এটা রাখতে বলেছে। এই কোয়েশ্চেনগুলো আগে ছিল না। হাউ টু ওয়াশ, কি ধরছি স্যার, হাউ টু ওয়াশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এই ফল এবং ভেজিটেবল কীভাবে ধোবে বাজার থেকে নিয়ে আসার পরে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস আর ইম্পর্টেন্ট কম্পোনেন্টস অফ হেলদি ডায়েট। ওয়াশ দেম সেম ওয়ে ইউ শুড ডু আন্ডার এনি সার্কাম, যে কোনো সময় যেভাবে করতে সেভাবে। বিফোর হ্যান্ডলিং দেম ওয়াশ ইউর হ্যান্ডস, তাদেরকে ধরার আগে হাত ধোবে সোপ দিয়ে, ওয়াটার দিয়ে। দেন ওয়াশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থরলি উইথ ক্লিন ওয়াটার, স্পেশালি ইফ ইউ ইট দেম র। নর্মাল যেরকম আগে, নতুনভাবে কিছু করা হয়নি। তবে একটা কিছু এখন, এইটা হুয়ের নির্দেশ, এমনি বলছে সাধারণ লোকে যে ফলটা যেদিন কিনলেন সেদিন পরিষ্কার সেদিনই খেলেন না, হ্যাঁ পরের দিন খেলেন, কারণ ওই 24 ঘন্টার মধ্যে ভাইরাস চলে যায়, হ্যাঁ ইউজুয়ালি চলে যাচ্ছে, ফলে তাহলে এটা একটা প্রোটেকশন থাকবে। একটু গরম জল দিয়ে ধুয়ে দিতে বলছে, আদারওয়াইজ এমনি নতুন করে আর কাঁচা কিছু খাওয়া তো যাবে না। আর অ্যান্টিবায়োটিক্স এফেক্টিভ ইন প্রিভেন্টিং অর ট্রিটমেন্ট কোভিড-19, কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে? অবশ্যই নয়, কারণ অ্যান্টিবায়োটিকের এখানে কোনো রোল নেই। এটা যেহেতু ভাইরাস ইনফেকশনের কখনো অ্যান্টিবায়োটিক কাজ করে না। তবে কিছু কিছু জায়গায় অ্যাজিথ্রোমাইসিন বলে একটা অ্যান্টিবায়োটিকের কথা বলছিল, কিন্তু সেটা ডাক্তার, এটা চিকিৎসকরা বলছে যে সেটা হচ্ছে অন্যান্য উপসর্গ সেকেন্ডারি ইনফেকশনটাকে প্রতিরোধ করে রোগটাকে সারাতে হয়তো হেল্প করছে, ডাইরেক্টলি নয়। সুতরাং অ্যান্টিবায়োটিকের কোনো রোল এখানে নেই। Can I catch COVID-19 from the feces someone with the disease? Feces মানে হচ্ছে মল দিয়ে কি আক্রান্ত হতে পারি কারো? While initial investigation suggests the virus may be present in the feces in some cases, to date, আজ অবধি there have not been reports of fecal oral transmission. এখন অবধি সেটা সেরকম বলেনি যে মল থেকে হতে পারে, প্রথম দিকে ধরা হচ্ছিল, কিন্তু এখনো অবধি সেটা কোনো কনফার্ম কেস নেই। Additionally, there is no evidence of to date on the survival of the COVID-19 virus in water and sewage. এখনো অবধি সেটাও প্রমাণিত হয়নি যে জলের মধ্যে
বা সুয়ের মধ্যে এই কোভিড ভাইরাস থাকতে পারে কি না। কিন্তু হু লিখছে যে তারা এখনো অনগোয়িং রিসার্চ, সুতরাং এক্ষুনি কনফার্মলি বলে দেওয়া যায় না, ঠিক আছে। এই আপাতত মোটামুটি কোভিড-19 নিয়ে আমরা বললাম। এবার কোভিড-19 যেটা মেইন ইম্পর্টেন্ট আরেকটা হচ্ছে যেটা আগে আমরা নিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে আমরা এটাকে বলা হয় 3-ply মাস্ক। এই 3-ply মাস্ক হোক বা যদি আমাদের বাড়িতে তৈরি সাধারণ মাস্কও হয়, আর N95 যেটা মাস্ক, যেটা সাধারণত চিকিৎসকেরা এটা ইউজুয়ালি বলা হয় যে যারা রোগীর সঙ্গে পুরো সংস্পর্শে রয়েছে কোভিড-19 তাদের ক্ষেত্রে। কিন্তু এখন প্রোটেকশনের কারণে এখন তো বলা যাচ্ছে না অনেক সময় কে নেই, অ্যাসিমটোমেটিক যেহেতু বেশি হয়ে যাচ্ছে, তাই তাদের ক্ষেত্রে কোভিড N95তে ব্যবহার করতে বলছে। অন্যান্যদের ক্ষেত্রে যারা আমাদের হেলথ কেয়ারে আছে তারা এটা 3-ply ইউজ করলে হবে। 3-ply মানে 3টে লেয়ারের এই মাস্ক। কিন্তু এটা সবসময় ইম্পর্টেন্ট হচ্ছে এখানে দেখা যাবে এই জায়গাটাতে একটা ছোট্ট স্ট্রিপ আছে, তারের মতো জিনিস, এটা উপরের দিকে থাকবে এবং এই যে ব্লু পোর্শনটা বাইরের দিকে, সাদা পোর্শনটা ভেতরের দিকে, ঠিক আছে। এটা এরকমভাবে পরে এখানে যদি করা হয় তাহলে আমাদের কি হবে, এখানে নাকে এটা বসে যাবে। এবার এই স্ট্রিপটা দিয়ে আমি এখানে দেব, কখনোই এখানে আমি হাত দেব না, কখনোই না। আর এটাকে টেনে নিয়ে এটা আমাকে করতে হবে যাতে এয়ার এন্ট্রিটা এখানে আটকে যায়, ঠিক আছে। এবং এটা কোনো সময় এখানে কিন্তু আমরা হাত দিব না। আর খোলার সময় কখনো এখানে ছোবো না, আমি খোলার সময় এই দুটো দিক খুলে তারপরে এইটাকে আমি এরকমভাবে ভাঁজ করে নিয়ে, হ্যাঁ, তারপরে এটাকে আমি ক্লোজ বিনে অর্থাৎ আবদ্ধ বিনে ফেলে দেব, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের মাস্ক পরার নিয়ম। আর হচ্ছে আমাদের আরেকটা যেটা কি বলা হচ্ছিল যে হ্যান্ড স্যানিটাইজ, হ্যান্ড ওয়াশ আমরা যদি এটা দিয়ে করি। এবার এটা কিভাবে করবে এটা আমাদেরকে আমাদের গুরুমণি দেখাবে। এটা তো ধর না, খুব আপনি দেখান, লক্ষ্মী দেখান হ্যান্ড ওয়াশে কিভাবে, একই নিয়ম। এটা আমাদের কতগুলো পদ্ধতি আছে কিভাবে করতে হয়। এবার প্রথমে নেওয়া হলো এই ধর, এটা প্রথম স্টেপ। তারপরে কি, এইভাবে প্রতিটা, তারপরে ওটা করতাম একটাই, ওটা এই বুড়ো আঙুলটাই শুধু। তারপরে এই করলাম, আবার উল্টো দিকে অন্যটাও করলাম। হ্যাঁ, এবার করে হাতটাকে এরকম করলাম। হাতটাকে কিন্তু আমি এরকম নিচের দিকে নামাবো না হাতটাকে, হ্যাঁ, এবারে করে আমি করলাম যাতে যে ঝুলটার জলটা সেটা যেন নিচের দিকে যায়। কারণ জলটা আমি যদি হাতটাকে এরকম করে নাচের দিকে নামাম, তাহলে জলটা যেটা সেটা আবার যেখানে আমি ধুয়ে ফেলেছিলাম আবার সেখানে চলে আসবে। এইভাবে আমাদের কিন্তু হ্যান্ড ওয়াশটা করতে হবে। হ্যান্ড ওয়াশের একটা ছবি, হ্যান্ড রাবের ছবি কিন্তু আমি অলরেডি দিয়েছি এই গ্রুপে, সুতরাং এটা কিন্তু আবার ফলো করতে হবে। আমাদের আজকের এইটা আমাদের এখানে শেষ করব। তোমাদের থেকে আমরা প্রশ্ন চাইব। একটা প্রশ্ন, হ্যাঁ, আমরা কতবারে হাতটা ধরবো, কতক্ষণ থাকবো, মানে আমি অফিস থেকে বাড়ি যাবো, বাড়ি গিয়ে কী করে আমার জামা কাপড়টা ছাড়বো, কী করে আমি নিজেকে ঠিক মতো রেডি করবো? না, বা অফিস থেকে বাড়ি, এখানে তো এখন যদি অফিসের প্রশ্ন তো আসছে না, এখন যাচ্ছে। আপনারা যখন আসছেন বাজারে যান, তখন হচ্ছে যে ইয়েটা তৎক্ষণাৎ গিয়ে প্রথমে কাপড় জামা যেগুলো আছে সেগুলো নর্মাল প্রসিডিওরে বলছে সেগুলোকে ধুয়ে ফেলতে হবে, সেগুলো ধোয়া দিয়ে দিতে হবে, ঠিক আছে। ওটা আর পুনরায় ব্যবহারযোগ্য নয়। তারপরে গিয়ে অবশ্যই প্রথমত মাস্কটা থাকতে হবে। মাস্কটা যেভাবে বলেছিলাম
মাস্ক তো পরেই যেতে হবে, মাস্ক ছাড়া কোনোভাবে বেরোনো যাবে না, এটা তো আইনগত এখন নিষিদ্ধ। মাস্কটা যেভাবে খুলে যেভাবে ছাড়ার কথা সেটা বলা হয়েছিল সেটা, যদি এই মাস্ক না হয় সাধারণ মাস্কটা ওটা ধুয়ে ফেলতে হবে। ধুয়ে বলছে গরমে রোদে শুকাতে দিতে, কিন্তু আরেকটা জিনিস বলছে যে রোদে শুকাতে অন্তত মিনিমাম 5-6 ঘন্টা যেন রোদ পায়, কিন্তু সেটা যদি না হয় তাহলে বলছে যে শুকিয়ে নিয়ে আয়রন করে নিতে। 3 নম্বর হচ্ছে যে হাতটা সাবান দিয়ে ধুয়ে ফেলতে হবে, হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান দিয়ে ধুলে সেখানে 40 থেকে 60 সেকেন্ডে এই প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা করতে হবে। মানে প্রথমে এই করা, তারপরে এই, তারপরে এই, তারপরে এইভাবে রাউন্ডে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তাই তো করে এবার এরকমভাবে ধুয়ে নিয়ে হাতটাকে এরকমভাবে রেখে দিলে জলটা এরকমভাবে পড়তে পারে, তাহলে আমার এরকমভাবে পরে চলে গেল। কিন্তু জল আমি যদি এরকমভাবে করি তাহলে জলটা আবার চলে এলো। যদিও এই হাতে হ্যান্ড ওয়াশিংয়ের ক্ষেত্রে এটা আমাদের ওটির আগে যে কোনো অ্যাসেপ্টিক যে কোনো কিছু প্রসিডিওর আগে এটা করতে হয়। সুতরাং এই হ্যান্ড ওয়াশিংটা শুধু কোভিড-19 এইটার জন্য নয়, এটা সবসময়ের জন্য। তো এটা করে ফেললাম। আর যদি স্পিড দিয়ে করে মানে 20 সেকেন্ড, স্পিড অনেক তাড়াতাড়ি জিনিসটাকে নষ্ট করে, হ্যাঁ স্পিডে এতক্ষণ লাগে না, সেই জন্য স্পিডটা অনেক বেশি হ্যান্ডি। তো এটা করতে হবে। ইউজুয়ালি বলছে যে বাড়িতে থাকলে আমরা সবসময় হাত ধোয়ার কোনো দরকার নেই, যদি না কোনো সিমটোম্যাটিক রোগ থাকে তার ক্ষেত্রে। আর বাইরে থেকে বেরোলে গেলে সব প্রতিবার, যতবারই আসা যাওয়া ততবার। কিন্তু বাড়িতে যদি 4 ঘন্টা অন্তর অন্তর করা যায়, কেউ যদি করতে পারে কোনো ক্ষতি নেই। কিন্তু বাড়িতে ইউজুয়ালি অত বলা হচ্ছে না যে বারবার হাত ধুতে, এটা বলা হচ্ছে না। কিন্তু বাড়ির বাইরে বেরোলে বা বাড়ির বাইরে কোনো জিনিস ধরলে, বিশেষ করে বাইরের দিকে যে জিনিসগুলো আছে সেগুলো ধরার পরে সেটা করতে বলা হচ্ছে। বা কোনো রকম বাজার থেকে কোনো কিছু আনলো সেটা ধরা, সেই ক্ষেত্রে। হ্যাঁ, তো এগুলো ইম্পর্টেন্ট আর কি। আর কিছু আমি যেটা শুনেছি যে বাইরে থেকে যে আর্টিকেলসগুলো আনছে, যেমন ধরুন মাখন, কি দুধ, কি পাউরুটি, এগুলোকে আবার বলছে একটু স্যানিটাইজার দিয়ে। হ্যাঁ, ওগুলো হচ্ছে যে সবচেয়ে, হ্যাঁ ওগুলো যেগুলো যেহেতু যে সারফেস কন্ট্যাক্টে রয়ে যাচ্ছে, যারা দিচ্ছে তাদের হাত ইয়েতে, ফলে সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা বাইরে থেকে ওটা ধুয়ে রাখ, ওই মানে ওই বাইরের আবরণটাকে যদি আমরা স্যানিটাইজ করে ধুয়ে নিই। কিন্তু দেখুন এই ভারতীয় বা আমাদের এখানকার যেরকম সম্ভব এতটা সম্ভব নয়। ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন যে জিনিসগুলো বলছে, বিস্কুট আনার পরে, বিস্কুট যদি আনা হয় বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুটটা কৌটোর মধ্যে রেখে দিই, বিস্কুটের প্যাকেটটা ফেলে দিই। মাখন আনার পরে মাখনটাকে আলাদা করে নিয়ে মাখনের প্যাকেটটা ফেলে দিই, তাহলে কারণ যা কিছু লেগে আছে বাইরে, ভেতরে তো থাকবে না। এইভাবে আমরা যদি প্রোটেকশনগুলো নিতে পারি, যে কোনো কিছু আনা হলো প্লাস্টিকের প্যাকেটটা বাইরে থেকে জিনিসগুলো রেখে দিয়ে ওটাকে ফেলে দিই, তাহলে আমাদের এই সম্ভাবনাগুলো কমে যায়। ঠিক আছে, তাহলে আমাদের এই ছাত্রছাত্রীদের বলবো যে এই রিলেটেড ফিডব্যাক যেন আমরা শুনেছি এটা যেন দেওয়া হয়, এবং প্রতিটা ইয়ের পরে কিন্তু আমরা একটা পরীক্ষার মতো নেব। ঠিক আছে, সুতরাং আমরা শুনেছি এটা যদি না জানানো হয় তাহলে ধরা হবে যে সে এই ক্লাসটা করেনি, তার অ্যাবসেন্ট হিসেবে গণ্য হবে। আপনি কিছু যদি বলেন। এটা কিন্তু প্রত্যেকেই করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে কারো প্রশ্ন থাকতে পারে। ডাক্তারবাবু একবারে বললেন সবাই একবারে বুঝে নিলে, এটা তো কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু কিছু কিছু প্রশ্ন থাকবে, কিছু কিছু প্রশ্ন আসবে, সেগুলো আস্তে আস্তে লিখে আমাকে জানাও, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে তোমাদের ভালো করে আবার করে জানাবো। কিন্তু এটা আমাদের জানতে হবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেটা শুধু তোমার নিজেদের জন্য নয়, তোমার পাড়া প্রতিবেশী আশেপাশে যারা আছে তাদের জন্য এটা একইভাবে দরকার হবে। তোমার কাছে তারা সেই জ্ঞানটা পাবে, এবং এটা পরীক্ষার সময় আসবে, সেটা জানাবে। জানাবে। ঠিক আছে।